এক নাম্বার ছিল কি, যে নুসরাত এমন একটি ব্যাংকে চাকরি করেন জনগণের নগদ অর্থ জমা রাখে, জনগণকে ঋণ প্রদান করে। আর নুসরাতের বন্ধু অন্য একটা ব্যাংকে চাকরি করে যেটা অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং নোট ছাপানোর কাজ করে। তাহলে নুসরাত যে ব্যাংকে কাজ করে সেটা কি বাণিজ্যিক ব্যাংক, আর তার বন্ধু যে ব্যাংকে কাজ করে নোট ছাপায় তাহলে সেটা হয় কেন্দ্রীয় ব্যাংক। তো গ নম্বর প্রশ্ন বলছে নুসরাতের চাকরিরত ব্যাংকের তিনটি বৈশিষ্ট্য লিখো। তাহলে ব্যাংকের তিনটি বৈশিষ্ট্য কি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো আমানত সংগ্রহ করা, ঋণ প্রদান করা, আর বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বা অর্থ স্থানান্তর করা। এটা হলো প্রধান কাজ তিনটা: আমানত সংগ্রহ করা, ঋণ প্রদান করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, এবং হলো যে অর্থ নিয়ন্ত্রণ লেনদেন করা বা হলো যে তোমার কি বললাম সেটা বৈদেশিক বাণিজ্য সাহায্য করা। এটাও একটা অন্যতম প্রধান কাজ, কারণ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আমরা আমদানি রপ্তানি করে থাকি, এটাও প্রধান কাজ। এবার হচ্ছে নুসরাতের বন্ধুর চাকরিরত ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কিভাবে ভূমিকা রাখবে, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে কিভাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কিভাবে, বা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় কিভাবে কাজ করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে এই দশম অধ্যায় থেকে যদি দুইটা কোশ্চেন হয় সৃজনশীল, তাহলে যে কোনো একটার ঘতে এই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত হয় ঋণ নিয়ন্ত্রণ বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অথবা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, এই তিনটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় থাকবে, এই জন্য এটা অবশ্যই করবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে, কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ আর বিভিন্ন অর্থনৈতিক নীতি প্রণয়ন, এই তিনটা তার প্রধান কাজ, অন্যতম প্রধান কাজ। আর এই তিনটা কাজের মাধ্যমে সে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। মুদ্রাস্ফীতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার একটা অন্যতম কারণ। তাহলে মুদ্রাস্ফীতি যদি দেশে অনেক বেড়ে যায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করে? এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো করে সেগুলো আবার ঋণ নিয়ন্ত্রণের কাজ। অর্থাৎ ঋণ বেড়ে গেলেই তো দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আর ঋণ নিয়ন্ত্রণ এই দুটোর একই রকম কাজ। আর তৃতীয় কাজ হলো, দ্বিতীয় আর অন্যতম একটা কাজ হলো যে বিনিময় হার নিয়ন্ত্রণ। বিনিময় হার কি? বৈদেশিক বিনিময় হার। অন্যান্য দেশের টাকার সাথে আমাদের দেশের টাকার যে বিনিময়, এই বিনিময় হার নিয়ন্ত্রণ করা, এটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা অন্যতম প্রধান কাজ। তো এটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা। তাহলে কি করে? দেশের ঋণ নিয়ন্ত্রণ করে, আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে এবং বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ করে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। এটা হলো একটা অন্যতম প্রধান কাজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে এরপরে 2 নম্বর এখানে ফিচারের সমীকরণের মাধ্যমে দাম স্তর নির্ণয় করতে বলছে। আর বিহিত মুদ্রা ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করে দিতে বলছে। বিহিত মুদ্রা কোনটা? 2 নম্বরে বিহিত মুদ্রা হলো m আর ব্যাংক সৃষ্ট মুদ্রা হলো m প্রাইম। এই দুটা আগের যে দ্বিগুণ হবে, আগে যা ছিল তা দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করে আবার দাম স্তর নির্ণয় করব, অর্থের মূল্য নির্ণয় করব, হয়ে গেল। হ্যাঁ বলো। যদি মূল্য স্তরের বলে তাহলে মূল্য স্তর, আর যদি অর্থের মূল্য বলে তাহলে অর্থের মূল্য নির্ণয় করব, দুটোই করব, আমি বললাম আর কি। আচ্ছা 3 নম্বরে একই দুই ধরনের প্রতিষ্ঠানের কাজের কথা বলছে। তাহলে আমরা চলে যাই একবারে 4 নম্বরও একই। এখানে বলছে মুদ্রার প্রচলন গতি দ্বিগুণ করলে বিহিত মুদ্রা আর ব্যাংক মুদ্রার প্রচলন গতি। এবার বলছে তোমার 4 নম্বর কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেনে কি বলছে? বিহিত মুদ্রার প্রচলন গতি, তার মানে ভিটা কি হবে? আগের দ্বিগুণ হবে। ব্যাংক মুদ্রার প্রচলন গতি, ভি প্রাইমটা কি হবে? আগের দ্বিগুণ হবে। শুধু এই দুইটা চেঞ্জ করব, আগের চেয়ে দ্বিগুণ করব। দ্বিগুণ করে বলছে যে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। এইবার অর্থের মূল্যের উপর প্রভাব বের করতে বলছে। তাহলে প্রথম আমরা দাম স্তর নির্ণয় করব, যা আছে সবকিছু দিয়ে দাম স্তর নির্ণয় করে সেখান থেকে অর্থের মূল্য বের করে রাখবো। এরপরে এই যে এই দুটা দ্বিগুণ করব, দ্বিগুণ করার পরে নতুন দাম স্তর পাবো, সেটা দিয়ে আবার অর্থের মূল্য নির্ণয় করব। তাহলে আগেরটার চেয়ে অর্থের মূল্য যে এখানে হ্রাস পাবে না বৃদ্ধি পাবে সেটা ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বর নাই, 5 নম্বরের পরিবর্তে একবার সরাসরি 6 নম্বরে চলে আসছে। তো 6 নম্বরে বলছে এই ব্যাংকের কাজ আর মালিকানা, ঋণদান, উদ্দেশ্য, ব্যাংক দুটির তুলনামূলক আলোচনা করো। তার মানে কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য লিখো, যে যতগুলো পারো। 7 নম্বর কোশ্চেন, তাই না? 7 নম্বর কি বলছে? যে মূল্য স্তর, দাম স্তর এবং
মুদ্রার ক্রয় ক্ষমতা দাম স্তর বিপরীতভাবে সম্পর্কযুক্ত। মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। তো গ নম্বর প্রশ্ন বলছে সাথের যে উল্লেখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এটা পারো না? উল্লেখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্ব, এই উল্লেখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্ব কি? কোন তত্ত্ব বলতো? কোন তত্ত্ব? ফিশারের তত্ত্ব। হ্যাঁ, ফিশারের তত্ত্ব। দাম স্তর বিপরীতভাবে সম্পর্কিত। মুদ্রার ক্রয় ক্ষমতাকে কি বলে? অর্থের মূল্য। তো এখানে অর্থের মূল্য না বলে বলছে যে মুদ্রার ক্রয় ক্ষমতা। তাহলে মুদ্রার ক্রয় ক্ষমতা ও দাম স্তর বিপরীতভাবে সম্পর্কিত। এর মানে হলো অর্থের মূল্য আর দাম স্তর বিপরীতভাবে সম্পর্কিত। তো অর্থের মূল্যের সাথে দাম স্তরের যে বিপরীত সম্পর্ক, এটা কার বিধি, কার তত্ত্ব? এটা হলো ফিশারের তত্ত্ব। এরপরে বলছে মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দাম স্তরও দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। এটাই হলো কিন্তু ফিশারের তত্ত্ব। তাহলে ফিশারের তত্ত্বটা ব্যাখ্যা করব। তাহলে ফিশারের তত্ত্ব ব্যাখ্যা করার জন্য সবার প্রথমে কি বলছিলাম, যে মূল বক্তব্য লিখব, এরপরে কি অনুমিতি শর্তগুলা লিখব, এরপরে একটা কি অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্কের চিত্র, এই যে M1 M2 P1 P2, আর তার সাথে সম্পর্কিত কি অর্থের মূল্যের সাথে বিপরীত সম্পর্ক। এজন্য এই অর্থের যোগানে অর্থের মূল্য হলো VM1, আর অর্থের যোগান যখন বেড়ে M2 হচ্ছে তখন অর্থের মূল্য কমে হবে VM2। এই দুটোর বর্ণনা দিল, AB A প্রাইম আর B প্রাইম। তাহলে মূল বক্তব্য কি? যদি অর্থের প্রচলন গতি স্থির থাকে, লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক হলো সমানুপাতিক। অর্থের যোগান যত বাড়ে, দাম স্তর তার সমান হারে বৃদ্ধি পায়। এবং অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্কিত, অর্থাৎ অর্থের যোগান যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তর অর্ধেক হবে। এটি হলো ফিশারের মূল বক্তব্য। কি বলছি, যে অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে একটা দেশের অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হয় সমানুপাতিক। অর্থের যোগান যে হারে বাড়ে, দাম স্তর একই হারে বাড়ে। এবং অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হয় বিপরীত। অর্থের যোগান যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য অর্ধেক হবে। এটাই হলো ফিশারের মূল বক্তব্য। অনুমিতি শর্ত কি? যে অর্থ হবে শুধু বিনিময়ের একমাত্র মাধ্যম। তারপরে লেনদেনের পরিমাণ স্থির থাকবে, অর্থের প্রচলন গতি স্থির থাকবে, দেশে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের পরিমাণ স্থির থাকবে, অর্থাৎ অর্থের চাহিদা এবং অর্থের যোগানের পরিমাণ স্থির থাকবে, এবং অর্থই শুধু বিনিময়ের একমাত্র মাধ্যম হিসেবে বিবেচিত হবে। এগুলো হলো অনুমিতি শর্ত। তাহলেই কেবল এই সম্পর্ক দুটো প্রতিষ্ঠিত হবে। তাহলে প্রথমটাতে কি, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক হলে রেখাটা কি হবে? ঊর্ধ্বগামী। এরপরে এটা দেখি অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। রেখা হবে বাম থেকে ডানে নিম্নগামী। এই সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করে দিব, হয়ে গেল। এটাই ফিশারের তত্ত্ব। এখন তুমি যদি এখানে আরো কিছু ব্যাখ্যা করতে চাও, ব্যাখ্যা করতে পারো, সেটা সময়ের উপরে ডিপেন্ড করবে। যেহেতু 3 নম্বরের জন্য আছে, তাহলে এইটুকু ব্যাখ্যা করলেই এনাফ। এরপরে কি বলছে, উদ্দীপক অনুযায়ী মুদ্রার পরিমাণ 4 গুণ হলে মুদ্রার মূল্য কত হবে? একটি গাণিতিক উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো। ঘনন বলছে যে উদ্দীপকে অনুযায়ী মুদ্রার পরিমাণ যদি 4 গুণ হয় তাহলে মুদ্রার মূল্য কত হবে? মুদ্রার পরিমাণ 4 গুণ হলে মুদ্রার মূল্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে সেটা কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো 7 এর ঘ যদি আমরা অ্যানসার করি, তাহলে আমরা জানি কি, সরাসরি লিখব যে বিহিত মুদ্রার পরিমাণ কি? m। বিহিত মুদ্রা প্রচলন গতি আমি সংক্ষেপে লিখতেছি, সেটা কি? v। এরপরে হলো ব্যাংক মুদ্রাকে কি দ্বারা প্রকাশ করি? m প্রাইম। ব্যাংক মুদ্রার প্রচলন গতি সেটা হবে কি? v প্রাইম। লেনদেন বা বাণিজ্য সেটা কি? t। আমরা জানি ফিশারের সমীকরণ, কার সমীকরণ? ফিশারের সমীকরণ। তাহলে ফিশারের সমীকরণ কি জানি আমরা? যে pt mv প্লাস m প্রাইম v প্রাইম। তাহলে p সমান সমান কত হবে? mv m প্রাইম v প্রাইম ডিভাইডেড বাই t। এটা হলো দাম স্তর। অতএব অর্থের মূল্য, কারণ এটাকে p1 লিখি, তাহলে অর্থের মূল্য কি হবে? vm1। আমরা জানি অর্থের মূল্য কি? 1/p1।
ভিএম, অর্থের মূল্য ভিএম সমান সমান কি 1 বাই পি, অর্থাৎ 1 বাই দামি স্তর। তাহলে এটা হলো প্রাথমিক অর্থের মূল্য। এরপরে কি করতে বলছে? এরপরে বলছে যে মুদ্রার পরিমাণ 4 গুণ হলে মুদ্রার মূল্য কত হবে। তাহলে মুদ্রার পরিমাণ তার মানে কি বিহিত মুদ্রার পরিমাণ কত, এম এর জায়গায় এখন কত হবে 4m, এম এর জায়গায় কত হবে এখন 4m, 4 গুণ হলে প্রচলন গতি যা ছিল তাই থাকবে। আর ব্যাংক মুদ্রা কি হবে আগের 4 গুণ হবে, এটা প্রচলন গতি যা ছিল তাই থাকবে, লেনদেনের পরিমাণ যা ছিল তাই থাকবে। আমাদেরকে বলছে শুধু যে ব্যাংক মুদ্রার কি বলে মুদ্রার পরিমাণ 4 গুণ হলে, তার মানে বিহিত মুদ্রার পরিমাণ 4 গুণ, ব্যাংক মুদ্রা 4 গুণ, তখন অর্থের মূল্য কিরূপ পরিবর্তন হবে। তাহলে আবার আমরা জানি ফিশারের সমীকরণ, ফিশারের সমীকরণ কি P ইকুয়াল টু কি mv প্লাস m প্রাইম v প্রাইম। এখন দেখো P সমান সমান কি হবে, P সমান সমান হবে কি mv m প্রাইম v প্রাইম ডিভাইডেড বাই t। এখন v তো v থাকবে, কিন্তু m কত হবে, m হবে 4m ইনটু v, m প্রাইম কত হবে 4m প্রাইম ইনটু v প্রাইম ডিভাইডেড বাই t। আমরা এখান থেকে কি 4 কমন নিই, তাহলে 4 যদি কমন নেই তাহলে কি থাকবে mv প্লাস m প্রাইম v প্রাইম ডিভাইডেড বাই t, এটাই থাকলো। তাহলে এটা কি হলো দেখো, তো এটাকে আমরা এখন কি দ্বিতীয় ক্ষেত্রে পড়তেছি যেহেতু, তাহলে এটাকে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দাম স্তর বলতে পারি p2। এখন দেখো তো এটা কি, এটা কি প্রথম ক্ষেত্রে দাম স্তরের সমান কিনা, এটাকে আমরা p1 লিখতে পারি না। দেখো p1 সমান সমান কি mv, অর্থাৎ প্রথম দাম স্তরটা লিখতে পারি কিনা mv প্লাস m প্রাইম v প্রাইম। তাহলে প্রথম দাম স্তর এটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি তাহলে 4p1। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দাম স্তর কি হলো, প্রথম ক্ষেত্রে 4 গুণ হলো। তাহলে ফিশারের তত্ত্বই তো তাই, মুদ্রার যোগান যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তর দ্বিগুণ হবে, যদি 4 গুণ হয় তাহলে দাম স্তর 4 গুণ হবে। তাহলে এখন অর্থের মূল্য বের করি, vm2 সমান সমান কি হবে 1 বাই p2। p2 বলতে কেন p1 p2 ব্যবহার করতেছি, এই p1 ব্যবহার করছি এটা বোঝার জন্য যে এটা প্রথম অবস্থায় দাম স্তর, আর এখানে p2 ব্যবহার করতেছি কেন যে এটা দ্বিতীয় অবস্থায় দাম স্তর, এইজন্য। তাহলে vm2 সমান সমান কি হবে 1 বাই p2। তাহলে p2 সমান সমান কি লেখা যায় 4p1 লেখা যায়। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, 4p1 কে এইভাবে লিখতে পারি যে 1 বাই 4 ইনটু 1 বাই p1, বা এইভাবে লিখতে পারি 1 বাই 4 1 বাই p1 মানে কি vm1। তাহলে আমরা দেখো তো vm2 টা কি পাইলাম 1 বাই 4 vm1, আর এটাই হলো ফিশারের তত্ত্ব যে vm2 টা তাহলে কি পাচ্ছি 1 বাই 4 vm1। তার মানে কি অর্থের যোগান যদি 4 গুণ হয়, সেদিন যখন পড়াই তখন বলছিলাম অর্থের যোগান যদি 4 গুণ হয় তাহলে অর্থের মূল্য কি হবে, ঠিক তার উল্টাটা 1 বাই 4 গুণ। তাহলে দেখো অর্থের যোগান 4 গুণ হওয়ার কারণে পরিবর্তিত অর্থের মূল্য কি হয়েছে v1 এর 1 বাই 4 গুণ। এটা যদি 8 গুণ হয় তাহলে এটা হবে 1 বাই 8 গুণ। বুঝা গেছে? এইটার মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাবো, সংখ্যা ছাড়াই শুধু সূত্রটা দিয়ে প্রমাণ করব। যেহেতু অর্থের পরিমাণ 4 গুণ করতে বলছে তাহলে m এর মান 4m বসাবো, m প্রাইম এর মান 4m প্রাইম বসাই দেব, হয়ে গেল। বুঝতে পারছো কিনা বলো? এটাই গাণিতিক উদাহরণ। তুমি যদি সংখ্যা দিয়ে বুঝাইতে চাও তাহলে সংখ্যা দিয়ে বোঝাতে পারো, অসুবিধা নাই, কিন্তু এটাই গাণিতিক উদাহরণ। এটা ম্যাথমেটিক্যালি তো প্রুভ করলাম, ম্যাথমেটিক্যালি প্রুভ করছি না, এইটাই ম্যাথমেটিক্যালি প্রুভ। গাণিতিক মানে তোমাকে যে সংখ্যা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, ফাংশন দিয়ে করা যায়। গাণিতিক মানে হলো ফাংশন, সংখ্যা, যে কোনো কিছু হতে পারে। বুঝা গেছে? এখন সংখ্যা ব্যবহার করে তুমি করতে পারো। তুমি যদি মনে করো যে আমি m ধরে নিব 100, v ধরবো 10, m প্রাইম ধরবো 200, v প্রাইম ধরবো 5, t ধরবো 100, ধরে দাম স্তর বের করবো, অর্থের মূল্য বের করবো। এরপরে এটা তাহলে 400 হবে, এটা তাহলে 800 হবে, আর বাদ বাকি যা ছিল তখন অর্থের মূল্য কি হবে, এখানে যদি 50 আসে এখানে আসবে 200, তো একই ভাবে করবা, সেম, কোনো অসুবিধা নেই। পারা যাবে? আমার মনে হয় এটাই সুবিধা, কোনো হিসাব করতে হবে না, যোগ বিয়োগ করতে হবে না, কাটাকাটি করতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট এখানে শুধু 4 কমন নিব, কমন নিলে যেটা থাকবে এটা কিন্তু p1 এর মান, 4p1 বসাই দিয়েছি। অর্থের মূল্য বের করব vm2 1 বাই p2। তাহলে p2 সমান সমান কত পাইছি 4p1, এই যে p2 জায়গায় 4p1 বসাই দিলাম। তাহলে 1 বাই 4 1 বাই p1, 1 বাই p1 মানে প্রাথমিক অর্থের মূল্য vm1। তাহলে vm2 সমান সমান 1 বাই 4 vm1, প্রমাণিত, গাণিতিকভাবে প্রমাণ হলো। কারণ তুমি যদি সংখ্যা ব্যবহার করো তাহলে তোমাকে
এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, এখানে আবার 1/4 প্রমাণ করতে হবে। তো এইসবের কিছু থেকে এইভাবে সংখ্যা ছাড়াই করা সবচেয়ে সহজ। পারবে? বলো পারবে? সাবিকুল নাহার কথা বলে না কেন? এরপরে 8 নাম্বার কি বলছে? প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করে? তাহলে দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করে? বাণিজ্যিক ব্যাংক হোক বা কেন্দ্রীয় ব্যাংক হোক, দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করে? সবাই আসলে দেশের উন্নয়নেই কাজ করে। একটি দেশের ব্যাংক প্রতিষ্ঠান যত শক্তিশালী হবে, যত ভালো হবে, যত উন্নত হবে, ওই দেশের অর্থনৈতিক অগ্রগতি তত বেশি হবে। কারণ সকল প্রকার বাণিজ্যিক লেনদেনগুলো দ্রুত নিষ্পন্ন করতে পারবে। সকল প্রকার আর্থিক লেনদেনগুলো যত দ্রুত নিষ্পন্ন হবে, ব্যবসা বাণিজ্য তত প্রবৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্যে। 9 নম্বর পারবা? 10 নম্বরও পারবা? 17। আর কার কোনো এর আগে তার আর কার কোনো সমস্যা আছে? 11 নম্বর পারো? 11 নম্বর 11 নম্বর কি বলছে? যে মৌসুমী শারমিন বেতন পেয়ে 10,000 টাকা ক ব্যাংকে জমা রাখলো, একটা হিসাব খুললো। ব্যাংকের ম্যানেজার তাকে বললো খ ব্যাংকের নির্দেশে তাদেরকে আমানতের 10% রিজার্ভ রাখতে হয়, মানে এটা বৈধ রিজার্ভ। অবশিষ্ট টাকা বহুগুণিত ঋণ সৃষ্টির মাধ্যমে তারা ঋণ দিতে পারে। খ ব্যাংক বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে ক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে খ ব্যাংকটা হলো বাংলাদেশ ব্যাংক আর ক ব্যাংকটা হলো বাণিজ্যিক ব্যাংক, ঋণ নিয়ন্ত্রণ করে। এখন বলছে গণম বলছে যে খ যে ধরনের ব্যাংক তার 3টি বৈশিষ্ট্য লিখো। তাহলে খ হলো কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের 3টি বৈশিষ্ট্য লিখতে বলছে। বলছে ক ব্যাংক শারমিনের জমাকৃত আমানতের বহুগুণিত ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ক ব্যাংকে মৌসুমী শারমিনের জমাকৃত আমানতের বহুগুণিত ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে 11 ঘ পারবা? 11 4 নংটা পারবা? তাহলে দেখো 11 করি। 11 কি দেওয়া আছে? প্রাথমিক আমানত কত দেওয়া আছে? এটাই আমি হুবহু উদাহরণ দিয়ে মনে হয় করছিলাম যে প্রাথমিক আমানত সংক্ষেপে লিখি। প্রাথমিক আমানত 10,000 টাকা, ঠিক আছে? আর বৈধ রিজার্ভ কত? বৈধ রিজার্ভ হলো 10%। 10% মানে কত? 10% মানে কি? 10 ভাগ 100 সমান সমান কত? 0.1। তাহলে অতিরিক্ত রিজার্ভ কত হবে? অতিরিক্ত রিজার্ভ কি করতে হবে? 1 মাইনাস এই যে 0.1 সমান সমান কত হবে? 0.2। তাহলে এখন সৃষ্ট ঋণের পরিমাণ বা সৃষ্ট আমানতের পরিমাণ, সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ বের করব। কিভাবে বের করব? এই যে 10,000 টাকা ছিল প্রথম আমানত, প্লাস 10,000 ইনটু কত? 0.9 প্লাস 10,000 ইনটু 0.9 কি স্কয়ার, 10,000 ইনটু 0.9 কি কিউব, প্লাস চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। বোঝা গেছে? মনে আছে? আচ্ছা, এরপরে কি করব? 10,000 টাকে কমন নিয়ে নিব, তাই না? তাহলে যদি কমন নিই তাহলে কি হবে? এখান থেকে 10,000 কমন চলে গেলে 1 থাকবে। এখানে কি থাকবে? 0.9। এখানে 0.9 এর স্কয়ার, এখানে 0.9 এর পাওয়ার 3, এরকম চলতে থাকবে কত? n সংখ্যক পর্যন্ত। তাহলে 10,000 এটার পরিবর্তে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.9। বোঝা গেছে? এটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে দেখো কত থাকতেছে? 1 ভাগ 0.1 থেকে 0.9 বাদ দিলে কত হবে? 0.1। তাহলে এই যে 10,000 থেকে কত টাকা ঋণ সৃষ্টি হবে? 1 লক্ষ টাকা ঋণ সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো। সূত্র আছে স্যার?
যে মানে আমানত বৃদ্ধির পরিমাণ সমান প্রাথমিক আমানত কিন্তু 1/3000 অনুপাত। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সংক্ষেপে, ওটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে। দেখো ওইটাও করতে হবে না, যদি এমসিকিউ আসে তাহলে কিভাবে অ্যান্সার করব, একদম শর্টে 5 সেকেন্ডও লাগবে না। তাহলে এমসিকিউ অ্যান্সার করব এইভাবে। দেখো যে 10,000 টাকা রাখছিলাম আমানত, তোমাকে বলছে যে তাহলে কত টাকার আমানত সৃষ্টি করতে পারবে টোটাল। তাহলে 10,000 গুণন বৈধ রিজার্ভের পার্সেন্টেজ থেকে একটা 10,000 ভাগ সরাসরি বৈধ রিজার্ভ 10%। যে পরিমাণ প্রাথমিক আমানত হবে সেটাকে বৈধ রিজার্ভ দ্বারা ভাগ করলে তুমি সরাসরি কত টাকা আমানত সৃষ্টি হবে পেয়ে যাওয়া, 1 লক্ষ টাকা আমানত সৃষ্টি হবে, এটা পেয়ে যাওয়া। কিভাবে? এই যে এটা হলো 0.1, তাহলে হবে এই 1 লক্ষ টাকা। এটা কিন্তু সিকিউর জন্য অ্যাপ্লাই করা যাবে না, এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। সিকিউর জন্য অ্যাপ্লাই করব না। প্রাথমিক আমানত ভাগ বৈধ রিজার্ভ, প্রাথমিক আমানত ভাগ বৈধ রিজার্ভ, এটা হলো এমসিকিউর জন্য। প্রাথমিক আমানতকে বৈধ রিজার্ভ দ্বারা ভাগ করলেই আমরা সৃষ্ট আমানতের পরিমাণ পাবো। এটা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। সিকিউর জন্য অবশ্যই ডিটেইলস লিখব। এটাও কিন্তু শর্টকাট, এটাও কিন্তু ডিটেইলস না, এটাও কিন্তু শর্টকাট। এখানেও 4-5 লাইন শর্ট করা আছে, এটাও শর্টকাট। তুমি যদি এটা করতে চাও তাহলে তোমাকে 4 নম্বর দিবে না, 2 নম্বর দিয়ে রাখি দিবে। মানে এটা হলো এমসিকিউ এর জন্য। বলো অ্যানসার মিললেই তো হলো। সেটা তো এখন মনে করো তুমি একটা ছোট বাচ্চাকে যোগ শিখাবে, ধরো সে যোগ শিখে নাই, মানে যোগ পারে না, এত ছোট বাচ্চা যোগ শিখাবে, 3 আর 4 যোগ করলে কত হয়, তাহলে তুমি তো বলে দিতে পারো তাকে অ্যানসার যে 3 আর 4 7 হয়, কিভাবে হয় সেটা তাকে কিভাবে বোঝাবে? বুঝবে কিসে? তুমি তো জানো যে 3 আর 4 যোগ করলে 7 হয়, তুমি তাকে কিভাবে বোঝাবে? তাহলে তোমাকে কি করতে হবে? তাকে দাগ কেটে কেটে বোঝাতে হবে। অবশ্যই যে কোনো বিষয় বোঝানোর জন্য অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। আমরা তো জানি যে বৈধ কি বলে প্রাথমিক আমানতকে যদি বৈধ রিজার্ভ দ্বারা ভাগ করা হয় তাহলে সরাসরি সৃষ্ট আমানতের পরিমাণ পেয়ে যাবো। এটা তো আমরা জানি, এটা সবাই জানি, এটা মুখস্থ যে প্রাথমিক আমানতকে বৈধ রিজার্ভ দ্বারা যদি ভাগ করি তাহলে হলো যে সৃষ্ট আমানতের পরিমাণ পাবো। কিন্তু কিভাবে পাবো, তাই সেটা কিভাবে বোঝাবে? সেটা বোঝানোর জন্য অবশ্যই এই ডিটেইলসটা লিখতে হবে। বুঝতে পারছো? তো সেটা বোঝানোর কৌশল তো আমি বলে দিয়েছিলাম যে তুমি যখন ব্যাংকে জমা রাখবে 10,000 টাকা, এখান থেকে বৈধ রিজার্ভ যদি 10% হয় তাহলে 1,000 টাকা রেখে দিবে। তাহলে 1,000 টাকা রেখে দিলে ঋণ দিতে পারবে কত? 9,000। এই যে 9,000 টাকা, এই 9,000 টাকা বি ব্যাংক ঋণ দিবে, এটা এই ব্যাংকে ছিল। বি ব্যাংক তার 10% রেখে দিবে, 900 টাকা রেখে দিবে, তার মানে থাকে কত? 8,100 টাকা। তাহলে এই 8,100 টাকা সে কি করবে? সি ব্যাংকে ঋণ দিবে। এটা হলো আসলে এক্সুয়াল ফরম্যাট। এখন এটা তো তুমি আর লিখে লিখে শেষ করতে পারবে না, কত দূর পর্যন্ত যাবে সেটা লিখে শেষ করতে পারবে? সেটা শেষ করতে পারবে না। এখন সবসময় ঋণ দিতে পারে কত? সবসময় ঋণ দিতে পারে কিন্তু বৈধ রিজার্ভ যদি, এই যে বৈধ রিজার্ভ যদি 10% হয় তাহলে বাকি 90% ঋণ দিতে পারে। তাহলে বৈধ রিজার্ভ 10% মানে কি? 10% মানে হলো 0.1। আর ঋণ দিতে পারে কোনটা? তাহলে 90% ঋণ দিতে পারে, 90% মানে কি? 0.9। এই জন্য এই ফর্মুলাটা আসছে যে প্রথম যখন তুমি টাকা ব্যাংকে রাখলা তখন 10,000 টাকা ব্যাংকে রাখলা, তাহলে ওই ব্যাংকটা কত টাকা ঋণ দিতে পারবে? তোমার 10,000 টাকা 90%, তোমার 10,000 টাকা 90%। তাহলে 10,000 টাকা 90% তুমি হিসাব করো, মানে 10% কেউ রিজার্ভে রেখে দিবে, 10,000 টাকা 90% ঋণ দেবে, তার মানে কত হবে? 9,000 টাকা। তো পরের ব্যাংকটা কি করবে? 9,000 টাকা 90% ঋণ দিবে, সরি 10,000 টাকা 90% না, 9,000 টাকা 90%, এটা তাহলে 0.9 এর স্কয়ার করতে হবে। পরেরটা তাহলে 3 নাম্বার ব্যাংক, তাহলে পরেরটা 10,000 টাকা এই যে 0.9 এর কিউবের সমপরিমাণ হলো যে ঋণ দিতে পারবে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে 10% হ্রাস পাচ্ছে, 90% ঋণ দিতে পারছে। এই ক্ষেত্রে যা অবশিষ্ট ছিল তার 90%। তো এটা 9 স্কয়ার কিভাবে হলো জানো? এটা হলো এইভাবে, দেখো এই টাকাটা প্রথম হলো 10,000 টাকা, এইটার 90% হলো এটা, এইটার 90%, এই টাকাটার 90%। তার মানে এই যে 10,000 এর 90% দ্বিতীয় ব্যাংকটা ঋণ দিল, বি ব্যাংক। তৃতীয় সি ব্যাংকটা কি করবে? এই টাকাটার 90%, এই টাকাটা কত? এই যে এই টাকা আবার 90%, তাহলে 3 নাম্বারটা কি হবে? এই টাকাটার 90%, এই যে 90
ইনটু 90, এটা 90% দিবে 3 নম্বরটা। তাহলে কি হচ্ছে 1 2 3, কিউ হচ্ছে 1 2, স্কয়ার হচ্ছে, আর এখানে একটা পাওয়ার 1 হচ্ছে। এইজন্যই আমরা লিখতেছিলাম এখানে 10000 ইনটু 0.9, এখানে লিখতেছিলাম 0.9 এর স্কয়ার, এখানে লিখছিলাম 0.9 এর কিউব। কিভাবে আসছে এটা এইভাবে আসছে। বুঝতে পারছো না? বুঝো নাই? বলো, এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা ছিল 10000। এই 10000 এর 90% বি ব্যাংক ঋণ নিল। এইটার 90% হবে সি ব্যাংক। তার মানে এটাতে 90 তো আছে, আবার একটা 90%, এটাতে আবার একটা 90% যুক্ত হবে, এটা কাটা 90% প্রতি ক্ষেত্রে। এজন্য 0.9 এর স্কয়ার, 0.9 এর কিউব, 0.9 এর পাওয়ার 4 এভাবে চলতে থাকবে। এটাকে আমরা শর্টকাটে লিখছি। ক্লিয়ার? তাহলে শর্টকাটে লেখা যাবে না, ডিটেইলসে লিখতে হবে একটু। অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এটা, তো এটাকে কিন্তু শর্ট করছি। বুঝতে পারছো? ওইটাকে শর্ট করে লিখছি যে 10000 ইনটু 0.9, হ্যাঁ, ইনটু 0.9 এর স্কয়ার, 0.9 এর কিউব, এভাবে শর্ট করে করে লিখছি। তো ওইটাকে আর শর্ট করা যাবে না, ওইটাকে শর্ট করলে নম্বর কম পাবা। আচ্ছা, এরপরে 12 নম্বর পারবা, 13 নম্বর পারবা। অর্থের মূল্য নির্ণয় করতে হচ্ছে। আর আচ্ছা, 13 চারটা একটু বলো তো পারবা কিনা? 13 4 পরিমাণ তত্ত্বটি বিশ্লেষণ করো। তাহলে কি বিশ্লেষণ করবে? ফিশারের তত্ত্বটা বিশ্লেষণ করতে হবে, যে দামি স্তরের সাথে যে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ অর্থের যোগান বাড়লে যে দামি স্তর বাড়ে সেটা প্রমাণ করতে হবে। আর অর্থের যোগান বাড়লে যে তোমার হলো যে অর্থের মূল্য যে কমে যায়, হ্রাস পায়, সেটা প্রমাণ করতে হবে। এই তথ্যের ভিত্তিতে প্রমাণ করতে হবে। এই অধ্যায়টা তো অনেক সহজ। এই অধ্যায়ে থিওরি গুলো সহজ, অঙ্কও সহজ। থিওরি তো শুধু তোমার আসবে যে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার গুলো, বা কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার গুলো ব্যাখ্যা করো, এটা আসবে। আর বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং পার্থক্য, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, পার্থক্য, আর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার, এই তিনটা কোশ্চেন দিয়ে একটা সৃজনশীল পাবে। আর ফিশারের সমীকরণ দিয়ে একটা সৃজনশীল পাবে। এখান থেকে এই দুই টপিকস দিয়ে দুইটা সৃজনশীল কমন পাবে 100%, গ্যারান্টি। তো এটা থেকে এটা অনেক সহজ তো মানে অধ্যায়, এবং এখানে টপিকস এই দুইটা, একটা হলো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত, আর একটা হলো ফিশারের সমীকরণ সম্পর্কিত। ফিশারের সমীকরণ সম্পর্কিত হয় ফিশারের তত্ত্ব না হলে অঙ্ক, আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাজ, পার্থক্য, আর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার, এই তিনটা কোশ্চেন থেকে একটা সৃজনশীল। আর ফিশারের তত্ত্ব এবং ফিশারের তত্ত্বের গণিত অঙ্ক, এটা থেকে একটা সৃজনশীল কমন পাবে। 17 নম্বর না, 17 নম্বর কি বলছে? দামি স্তর অর্থের যোগানের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এটা চিত্রের সাথে ব্যাখ্যা করতে পারবে না? 17 নম্বর, এটা তো খুবই সহজ। অর্থের যোগান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? দামি স্তর দেওয়া আছে। তাহলে অর্থের যোগান দেওয়া আছে 100, 200, আর হলো 300। দামি স্তর দেওয়া আছে 10, 20, 30। অর্থের যোগানের দামি স্তর সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে। তাহলে একটু সম্পর্ক ব্যাখ্যা করো, জাস্ট চিত্র আকার ব্যাখ্যা করো। এপাশে কি হবে? অর্থের যোগান, আর এপাশে দামি স্তর। অর্থের যোগান কি 100, 200, 300, আর দামি স্তর কত? 10, 20, 30। তাহলে এই যে জাস্ট রেখা আঁকবো আর গণনা করবো। এটা হলো অর্থের যোগানের সাথে দামি স্তরের সমমুখী সম্পর্ক। এরপরে রেখাটা গণনা দিব। অর্থের যোগান যখন 100, দামি স্তর বেড়ে 10, দামি স্তর 10, যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। অর্থের যোগান বেড়ে 200 হলে দামি স্তর বেড়ে, শুধু অর্থের দামি স্তরের সাথে অর্থের যোগানের চিত্র দিব আর ব্যাখ্যা করব, হয়ে গেল। এখন পরের প্রশ্ন বলছে যে অর্থের যোগান বৃদ্ধি পেলে কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে, ব্যাখ্যা করো। অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে, আমরা এখানেই সব দেওয়া আছে, জাস্ট শুধু নির্ণয় করব। আমরা অর্থের মূল্য বের করার সূত্র কি জানি বলো তো? যে অর্থের মূল্য ভিএম সমান সমান কি 1/p, তাই না? তাহলে আমরা এই এখানে ভিএম বের করব, ভিএম সমান সমান 1/p করব। তাহলে দেখো তো, অর্থের যোগান যখন 100, তখন দামি স্তর কত? 10। তাহলে অর্থের মূল্য কত হবে? 1/10, তার মানে কি 0.1। তাহলে অর্থের যোগান যখন 200 হলো, তখন দামি স্তর কত? 20। তাহলে তখন অর্থের মূল্য কত হবে? 1/20। তার মানে কত হবে বলো?
কত হবে 0.05 0.05 তাহলে দেখো যখন অর্থের যোগান 300 হলো তখন অর্থের মূল্য কত 30 তাহলে কত হবে 1/30 সমান সমান কত হবে 0.0333333 এরকম। তাহলে দেখো তো প্রশ্ন বলছিল অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করতেছে। তাহলে অর্থের যোগান যখন 100 তখন অর্থের মূল্য কত 0.1, অর্থের যোগান যখন 200 তখন অর্থের মূল্য কত 0.05, অর্থের যোগান যখন তোমার হলো যে 300 তখন অর্থের মূল্য কত 0.003। তাহলে অর্থের যোগান যত বাড়ছে অর্থের মূল্য কি তত কমছে। এটাই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তাহলে এদিকে অর্থের যোগান কত 100 200 300 আর এদিকে কি অর্থের মূল্য দেখাই। অর্থের মূল্য কিভাবে দেখাই ধরো এটা 0.2 তাহলে এটা 0.4 0.6 এটা বেশি হয়ে গেল তাহলে 0.003 এটাই আমরা 0.003 নেই আর এটাকে আমরা 0.005 নেই। ঠিক আছে তাহলে এটা হবে 0.007 0.009 আর এটা হলো 0.1 মনে করো। ঠিক আছে তার মানে এটা 0.1। তাহলে অর্থের যোগান যখন 100 তখন দাম স্তর কত ছিল এই অর্থের মূল্য কত ছিল 0.1 ছিল। অর্থের যোগান যখন 200 তখন কমে কত হলো 0.05 হলো আর অর্থের যোগান যখন 300 তখন কমে কত হলো 0.03 হলো। এটার নাম এ এটা বি আর এটা হলো সি। তাহলে কি রকম রেখা পাচ্ছি বাম থেকে ডানে নিম্নগামী রেখা দেখতে পাচ্ছি। তার মানে কি সম্পর্ক কি হলো যে অর্থের যোগান যত বাড়ে অর্থের মূল্য তত হ্রাস পায়। এই পাশে অর্থের মূল্য বোঝা গেছে বলো। আচ্ছা এই পাশে সব সময় থাকবে স্বাধীন চলক শুধুমাত্র চাহিদা এবং যোগান রেখা ব্যতীত। এই পাশে সব সময় থাকবে স্বাধীন চলক আর এই পাশে সব সময় থাকবে অধীন চলক শুধুমাত্র চাহিদা আর যোগান রেখা ব্যতীত। চাহিদার ক্ষেত্রে দাম স্বাধীন চলক দামটা লম্ব অক্ষে দেখাই আর চাহিদাটা অধীন চলক এটাকে মূল অক্ষে দেখাই। কিন্তু গাণিতিক প্রক্রিয়ায় সকল কিছুর ক্ষেত্রে এই পাশে হলো স্বাধীন চলক আর এই পাশে হলো অধীন চলক। এখানে কে কার উপরে ডিপেন্ড করতেছে অর্থের মূল্যটা অর্থের যোগানের উপরে নির্ভর করতেছে। তার মানে অর্থের যোগানটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। অর্থের যোগান পরিবর্তন হলে অর্থের মূল্যটা পরিবর্তন হয়। তাহলে অর্থের মূল্যটা কার উপর নির্ভর করতেছে অর্থের যোগানের উপর। তার মানে অর্থের যোগান হলো স্বাধীন চলক আর অর্থের যোগানের উপর নির্ভর করতেছে অর্থের মূল্য। এই জন্য অর্থের মূল্য হবে অধীন চলক। এই জন্য অধীন চলকটা সবসময় লম্ব অক্ষে স্বাধীন চলকটা সবসময় ভূমি অক্ষে। তেমনি তুমি প্রশ্ন করতে পারো যে দাম স্তর তো তাহলে আমরা এইদিকে নিতে পারি অর্থের যোগানটা এইদিকে নিতে পারি কিন্তু অর্থের যোগান স্বাধীন চলক দাম স্তরটাই অধীন চলক। কারণ অর্থের যোগান বাড়লেই কেবল দাম স্তর বাড়ে। মানে অর্থের যোগানের উপর নির্ভর করে দাম স্তর পরিবর্তন হচ্ছে। তাহলে যে অন্যের উপর নির্ভর করে সে অধীন চলক। তাহলে অর্থের মূল্যটা অর্থের যোগানের উপর নির্ভর করতেছে। অর্থের যোগান বাড়লেই কেবল সে কমবে অর্থের যোগান কমলে সে বাড়বে। তাহলে এটা নির্ভর করতেছে এর উপর। তাহলে যার উপর নির্ভর করবে সে ভূমি অক্ষে আর যে নির্ভর করবে সে অধীন চলক সে লম্ব অক্ষে। এজন্য এই দাম স্তরের যদি রেখা দেখায় তাহলে দাম স্তর হবে লম্ব অক্ষে আর অর্থের যোগানটা ভূমি অক্ষে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এই প্রশ্নের উত্তর বুঝতে পারছো তো? তাহলে ব্যাখ্যা করতে হবে কি যখন চিত্রটা ব্যাখ্যা দিতে হবে। অর্থের যোগান যখন 100 তখন অর্থের মূল্য হলো 0.1। অর্থের যোগান বেড়ে 200 হলে অর্থের মূল্য কমে হয় 0.005। অর্থের মূল্য 300 যোগান বেড়ে 300 হলে অর্থের মূল্য কমে হয় 0.003। তার মানে দেখতে পাই যে অর্থের যোগান যত বৃদ্ধি পায় অর্থের মূল্য তত হ্রাস পায়। এটাই ব্যাখ্যা করতে বলছি। আর কোনটা সমস্যা ছিল বলো? 19 18 কি বলছে বাণিজ্য ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। আচ্ছা এক্স ব্যাংক সম্প্রতি যে ব্যাংকিং সেবা চালু করছে
উদ্দীপকের ভিত্তিতে মানে মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব তোমরা তো নিজেরাই এই জিনিস সাজায় লিখতে পারবা। 19 নম্বর বলছে ব্যাংক দুটির কার্যাবলীর মধ্যে পার্থক্য। তার মানে কি, একটা বাণিজ্যিক ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংক, এই দুটোর মধ্যে পার্থক্য লিখবা। শেষ। 2021 সালে ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দানের ক্ষমতার উপর কি প্রভাব ফেলবে, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন। তো এখানে কি ছিল যে 2020 সালে বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত ছিল 100 কোটি টাকা। ওই বছর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক রিজার্ভ অনুপাত ছিল 20%। 2021 সালে এসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বাড়ানোর পাশাপাশি ব্যাংক হারও বাড়িয়ে দিলেন এবং খোলা বাজারে ঋণপত্র বিক্রি করলেন। কি করলেন? রিজার্ভ অনুপাত বাড়ালেন। আচ্ছা, এরপরে কি করলেন? ব্যাংক হার বাড়িয়ে দিলেন, ব্যাংক হার বাড়ালেন। এরপরে কি করলেন? খোলা বাজার নীতিতে ঋণপত্র ক্রয় বিক্রয় করলেন। খোলা বাজার নীতিতে ঋণপত্র বিক্রি করলো, ঋণপত্র বিক্রি, এই তিনটা কাজ করছে। তাহলে এই তিনটা কাজের ক্ষেত্রে কি ব্যাখ্যা করতে হচ্ছে যে ঋণ দানের ক্ষমতার উপর কি প্রভাব ফেলবে, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দান ক্ষমতার উপর কি প্রভাব ফেলবে। এখন বলতো রিজার্ভ অনুপাত বাড়ায় দিল। তো ধরো নরমালি সকল প্রকার বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশে 400 কোটি টাকা রিজার্ভ রাখে, প্রত্যেকটা ব্যাংক 400 কোটি টাকা রিজার্ভ রাখে। এখন রিজার্ভ অনুপাত যদি বাড়িয়ে দেয়, 400 কোটি থেকে রিজার্ভ অনুপাত বেড়ে ধরো যে 1000 কোটি করলো, তাহলে 400 কোটি থেকে 1000 কোটি করলো, তার মানে কি 600 কোটি বাড়াইলো। তাহলে 600 কোটি যদি বাড়ায় রিজার্ভ অনুপাত, তাহলে এই যে বাণিজ্যিক ব্যাংকটা, এই বাণিজ্যিক ব্যাংকের 600 কোটি টাকা ঋণ দান ক্ষমতা কমে গেল। কেন? তার মূলধন থেকে 600 কোটি টাকা বাড়তি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ করতে হচ্ছে। তাহলে এই যে রিজার্ভ অনুপাত বাড়িয়ে দেওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের মূলধনের পরিমাণ কমে যায়। তো বাণিজ্যিক ব্যাংকের মূলধন যত কমে যাবে, তাহলে তার ঋণ দান ক্ষমতা তত কমে যাবে। তাহলে এই যে বৈধ রিজার্ভ বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পায়। আচ্ছা, এবার বলছে ব্যাংক হার বাড়িয়ে দিলাম। ব্যাংক হার যখন বাড়ায়, তো নরমালি দেখো যে ব্যাংক হার যখন 5% হয়, ব্যাংক হার যখন 5% হয়, তখন বাজারে সুদের হার কত থাকে? সর্বোচ্চ 10% থাকে মনে করো। এখন ব্যাংক হার বাড়িয়ে যদি 7% করে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে বাজারে সুদের হার কত হবে? 14 থেকে 15% সুদের হার হবে। এখন দেখো 5% যখন ব্যাংক হার ছিল, ব্যাংক হার যখন কম ছিল, তখন সুদের হার ছিল 10%, তখন মানুষ ঋণ নিচ্ছিল, তখন মানুষ কি ঋণ বেশি পরিমাণে নিতে পারবে। এখন ব্যাংক হার বাড়িয়ে 7% করলো, ব্যাংক হার বাড়ালো, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়িয়ে দিল 7% করলো, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বেড়ে কত হবে? 14 থেকে 15% হবে। যখন সুদের হার বেড়ে 14 থেকে 15% হবে, তখন মানুষ কি ঋণ কম নেবে, কম ঋণের পরিমাণ কমে যাবে। তাহলে কি হলো? এই যে ব্যাংক হার বাড়িয়ে দেওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বেড়ে যায়, সুদের হার বেড়ে গেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের ক্ষমতাটা কমে যায়, অর্থাৎ মানুষ আর বেশি বেশি পরিমাণে ঋণ নেয় না, কারণে ঋণের পরিমাণটা হ্রাস পায়। খোলা বাজার নীতি। খোলা বাজার নীতিটা কি? খোলা বাজার নীতি হলো যে বাজারে সঞ্চয়পত্র, ঋণপত্র একটু আগে বুঝাইলাম, তারপরে বিভিন্ন ধরনের চুক্তিপত্র, এগুলোতে একটা নির্দিষ্ট লাভের হার থাকে, 7-8%, ধরো 7%, 8%, 7%, 8% লাভের হার থাকে। তাহলে এই সঞ্চয়পত্র, ঋণপত্র আর চুক্তিপত্র বাংলাদেশ ব্যাংক কি করবে? বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিক্রি করবে। তাহলে জনগণ এগুলো কি ক্রয় করবে? কে ক্রয় করবে? এগুলা জনগণ ক্রয় করবে। তো জনগণের হাতে যে বিপুল পরিমাণ অর্থ ছিল, এই অর্থ সে কি করবে? এইগুলো ক্রয় করার কাজে ব্যয় করবে। তাহলে এগুলো যখন ক্রয় করবে, এদের এই টাকাগুলো কোথায় চলে যাবে? এদের এই সব টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে কমে চলে যাবে। তাহলে বাংলাদেশ ব্যাংকে যখন চলে যাবে, তো পাবলিক কি করবে? পাবলিক তাদের টাকাগুলো বাণিজ্যিক ব্যাংকে যে ছিল, বিভিন্ন প্রকার বাণিজ্যিক ব্যাংকে যে রাখছিল, ওইগুলো তুলে আরো সঞ্চয়পত্র, ঋণপত্র ক্রয় করবে, আবার নিজের হাতের টাকাও দিয়ে সঞ্চয়পত্র, ঋণপত্র ক্রয় করবে। তাহলে তখন এই পাবলিক আর ঋণ নেবে না, তখন ঋণের পরিমাণটা তাদের কমে যাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোরও ঋণ কমে যাবে, তারা আর ব্যক্তিকে ঋণ দিতে পারছে না, ব্যক্তিরা ঋণ নিচ্ছে না, ব্যক্তিরা উল্টা কি করতেছে? সঞ্চয়পত্র, ঋণপত্র ক্রয় করতেছে বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। তাহলে খোলা বাজার নীতি যখন গ্রহণ করে, তখন জনগণ ঋণ এর পরিমাণটা কমিয়ে দেয়, অর্থাৎ ঋণ নেওয়ার পরিমাণটা কমিয়ে দেয়।
বরং তারা উল্টা কি করে, তাদের সমুদয় অর্থ তুলে তারা সঞ্চয়পত্র, ঋণপত্র এগুলো ক্রয়ে ব্যয় করে। তখন এই খোলা বাজার নীতির মাধ্যমে দেশের অর্থের পরিমাণটা হ্রাস পায়, আর বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণটা কমে যায়। তো এই তিনটা নীতি গ্রহণ করছে, এটাও বাড়াইছে, এটাও বাড়াইছে, এটাও বাড়াইছে। আর এই তিনটা নীতি এভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ক্ষমতাটাকে কমিয়ে দেয়। বোঝা গেছে? আচ্ছা, 20 নাম্বার, 21 নাম্বার এগুলো পারবা, 22 নাম্বারও পারবা। স্যার 26 একই রকম প্রশ্ন বারবার দেওয়া আছে আর কি। এই, আচ্ছা 26 হ্যাঁ যাচ্ছি। 25 নাম্বার পারবা কেন? 25 নাম্বার একটু আগে বললাম যে একটা প্রশ্ন এরকম বোঝাইছি। তো 25 নাম্বারে সবগুলো দেওয়া আছে, ফিশারের সমীকরণটা দেওয়া আছে, বলছে কোন তত্ত্বের সাথে সম্পর্কিত। তার মানে ফিশারের তত্ত্বের সাথে সম্পর্কিত মূল বক্তব্য লিখবো, অনুমিতি শর্ত লিখবো, আর চিত্র দুইটা দিয়ে ব্যাখ্যা করে দেবো। পরেরটা কি বলছে, অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে কিভাবে ব্যাখ্যা করবো? অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করো। ওই একটু আগে প্রমাণ করলাম, ওই যে 4 গুণ ধরে প্রমাণ করছিলাম, তাই না? 4 গুণ ধরে কি দেখাইছিলাম, যে অর্থের মূল্য কি 4 ভাগের 1 ভাগ হয়। তাহলে তুমি সেম ভাবে ওইটাও করে দেখাইতে পারো, অথবা দ্বিগুণ ধরে করে দেখাইতে পারো। যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে, অর্থের মূল্যটা অর্ধেক হবে। একই ভাবে প্রমাণ করে দেখাবা। বুঝতে পারছো? 25। আচ্ছা 26 কি বলছে? প্রথমত বলছে ব্যাংক সৃষ্ট আমানতের পরিমাণ নির্ণয় করো। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অনুপাত 20% বৃদ্ধি করলে অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে? তো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অনুপাত বলছে, এটা হবে বৈধ রিজার্ভ অনুপাত আর কি। বৈধ রিজার্ভ অনুপাত, হ্যাঁ, এটা নগদ রিজার্ভ না, এটা বৈধ রিজার্ভ। তার মানে এখানে যে রিজার্ভ রেশিও দেওয়া আছে, ন্যূনতম রিজার্ভ অনুপাত 10%, হ্যাঁ, এটাকে 20% করছে পরবর্তীতে। তাহলে প্রাথমিক আমানত কত? 45,000 আচ্ছা, প্রাথমিক আমানত হলো 45,000, তাই তো? আর রিজার্ভ 10%। 10% মানে কি? 0.1। তাহলে অতিরিক্ত রিজার্ভ কত হবে? একটু আগে বললাম 1 মাইনাস কি 0.1 সমান সমান কি 0.9। তাহলে গ নম্বর করতেছে আর কি, এটা গ। সৃষ্ট আমানত কত হবে? সৃষ্ট আমানত কি? এই যে 45,000 যোগ 45,000 এর কি 0.9, তারপরে যোগ 45,000 ইন্টু কি 0.9 এর স্কয়ার, 45,000 ইন্টু 0.9 এর পাওয়ার কত? 3। চলতে থাকবে, তাই না? তাহলে সর্বশেষ কি হবে আসলে? 45,000 ইন্টু 1/1 মাইনাস 0.9, 45,000 ইন্টু 0.1, তার মানে কত হবে? 4,50,000 টাকা। এটা হলো প্রাথমিক সৃষ্ট আমানত। এখন ঘ নম্বর বলছে যদি রিজার্ভ হার বাড়িয়ে 20% করে, তাহলে দেখো এখানেই করে দেই। তাহলে এটা হবে 20, এটা হবে কি 0.2, এটা হবে 0.2, এটা হবে 0.8। তাহলে এখন এটা কত হবে? 0.8। এটা কত হবে? 0.8 এর স্কয়ার, 0.8 এর পাওয়ার 3। তাহলে 1/1 মাইনাস কি হবে? এটা 0.8। এটা কত হবে? 0.2। তার মানে কত হবে? 2,25,000। তার মানে দেখো বৈধ রিজার্ভ 10% থেকে 20% করার কারণে সৃষ্ট আমানতের পরিমাণ কত হলো? 2,25,000। আর আগে সৃষ্ট আমানত কত ছিল? 4,50,000 ছিল। আর এখন কত হলো? 2,25,000। তাহলে বৈধ রিজার্ভ বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট আমানতের পরিমাণ কি হয়? হ্রাস পায়। তাহলে দেখো বৈধ রিজার্ভ কিন্তু দ্বিগুণ হয়েছে, 10 থেকে 20 হয়েছে। সৃষ্ট আমানতের পরিমাণ কিন্তু 4,50,000 থেকে 2,25,000 অর্ধেক হয়ে গেছে। তার মানে বৈধ রিজার্ভ যদি দ্বিগুণ হয়, সৃষ্ট আমানতের পরিমাণ অর্ধেক হয়। বোঝা গেছে? ওকে, আর কোনটা সমস্যা? 27 না 28? 28 তো একই কথা, 10% থেকে 15% করছে, একই রকম অঙ্ক। কি প্রভাব পড়বে? তাহলে 10% থেকে 15% করছে, একই রকম অঙ্ক। এখানে 2 লক্ষ টাকার প্রাথমিক আমানত, এখানে প্রাথমিক আমানত এবার দেওয়া আছে 2 লক্ষ টাকা। হ্যাঁ, তো থাক। তাহলে প্রাথমিক রিজার্ভ রেশিও হলো 10%, তাহলে মানে সব আগের মতোই। তাহলে কত হবে?
2 লক্ষ থেকে 20 লক্ষ হবে। তো এরপরে যদি 15% করে তাহলে 15% করলে কি হবে দেখো, 15% এরটা দেখাই দিই। 15% এর ক্ষেত্রে তাহলে প্রথমটা হলো 15%, তার মানে কি 0.15, তাহলে অতিরিক্ত রিজার্ভ কত হবে 1 মাইনাস 0.15, তার মানে কি 0.85। তাহলে সিস্টেম আমার কি হবে যে 2 লক্ষ যোগ 2 লক্ষের সাথে কত 0.85 যোগ 2 লক্ষের সাথে কত হবে 0.85 স্কয়ার, 2 লক্ষের সাথে কত হবে 0.85 পাওয়ার কিউব, চলতে থাকে। তাহলে কি হবে এক কথায় যদি কমন নিই, এরপরে লাইনে কি কমন নিব তাই না? আচ্ছা, কমন নিলে কমন নেওয়ার পরে সর্বশেষ লাইন কি হবে আসলে 1 বিয়োগ 1 বাই 1 মাইনাস কি 0.85। এক লাইন জাম্প করছি বুঝছো, তার মানে কি এই যে 1 বাই 0.5, এখন এটাকে এটা দিয়ে ভাগ করো, যেটা আসবে ওটাই অ্যানসার। আচ্ছা ওইটার সাথে নাই, তুমি একবার এটা করো, তুমি এই যে 2 লক্ষকে 0.15 দ্বারা ভাগ দিয়ে দাও, সরাসরি হয়ে গেল। 2 লক্ষকে 0.15 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে হয়ে গেল। কত আসে কত আসে? আচ্ছা যা আসবে তা আনসার শেষ। বলো কোনটা 27 বলছে মিস্টার এম তার চিত্রের দাম স্তর অর্থের মূল্যের মধ্যে কিরূপ সম্পর্ক দেখিয়েছেন। দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে, দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে, তাহলে সাতের চিত্রের ওই যে ভূমি অক্ষের দিকে অর্থের মূল্যটা দেওয়া নাই আর কি, সরি দাম স্তরটা দেওয়া নাই। তার মানে এটা হলো P1 আর এটা মনে করো যে P2, আর এটা কি দেওয়া আছে VM1 আর এটা দেওয়া আছে VM2। তাহলে এই যে দাম স্তর যত বাড়বে অর্থের মূল্য তত কি হবে কমবে। এই দাম স্তরের সাথে অর্থের মূল্যের যে বিপরীত সম্পর্ক এটাই ব্যাখ্যা করতে বলছে, আর কিছুই বলে নাই। আর দামি, আচ্ছা ঘটা বলেনি, দাম স্তর বৃদ্ধি পেলে কিছু মানুষ আনন্দ পায় আবার কিছু মানুষ হতাশ হয়, কেন বলতো? দাম স্তর বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা লাভবান হতে পারে, আবার তোমার ওই যে মুদ্রাস্ফীতিতে তোমাকে কিন্তু দিছিলাম, এই প্রশ্নগুলো পড়ার জন্য দিছিলাম যে দাম স্তর বৃদ্ধি পেলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর কিছু মানুষ লাভবান হয়। দাম স্তর যদি বৃদ্ধি পায় মানে মুদ্রাস্ফীতি যদি বৃদ্ধি পায় তাহলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় আর ঋণ গ্রহীতা লাভবান হয়। এই ঠিক এরকম ওই উত্তরগুলো এখানে নিয়ে আসতে হবে যে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কে লাভবান হচ্ছে, এটা ব্যাখ্যা করতে হবে। কিসের ক্ষেত্রে? মুদ্রাস্ফীতি বৃদ্ধির ক্ষেত্রে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় আর ঋণ গ্রহীতাই লাভবান হয়। এটা মুদ্রাস্ফীতি বাড়লে সরকারি কর্মকর্তা না বেসরকারি কর্মকর্তা ওদের সাথে সম্পর্ক নেই। ঋণদাতা ঋণ গ্রহীতা সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। মুদ্রাস্ফীতি যত বেশি হয় তারা পূর্বের তুলনায় ওই তাদের ইনকাম সাধারণত বাড়ে না। অল্প আয়ের মানুষ যারা অল্প বেতনে চাকরি করে তাদের আয় সাধারণত বাড়ে না, কিন্তু তাদের ক্রয় ক্ষমতা অনেক পরিমাণে কমে যায়। এই জন্য তারা ওই পরিমাণ বেতন দিয়ে পূর্বের তুলনায় কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে, এই জন্য তাদের জীবনযাত্রা ব্যাহত হয়, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর ক্ষতিগ্রস্ত হয় কারা? ঋণদাতারা। কেন? যখন সে ধরো 1 লক্ষ টাকা ঋণ দিল তখন দাম স্তর ছিল মনে করো 10%, এখন দাম স্তর বেড়ে যদি 30% হয় তাহলে তার 1 লক্ষ টাকার ভ্যালু কিন্তু কমে গেছে। এখন যে মুদ্রাস্ফীতির কারণে যে ঋণ নিয়েছে সে কিন্তু খুব অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে তার এই 1 লক্ষ টাকা পরিশোধ করে দিতে পারবে। তো এই জন্য ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় আর ঋণ গ্রহীতাই লাভবান হয়। কেন? টাকার মূল্য কমে গেছে, এই জন্য ঋণ গ্রহীতা লাভবান হয়। আর যদি মুদ্রাস্ফীতি হ্রাস পায় অর্থের মূল্য বেড়ে যায় তখন আবার ঋণ হলো যে দাতা লাভবান হয় আর ঋণ গ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়। কোনটা?
ঋণদাতা মানে বাণিজ্যিক ব্যাংক হ্যাঁ, ঋণদাতা বাণিজ্যিক ব্যাংক। যে কেউ ঋণদাতা, যে কেউ, দেশে মুদ্রাস্ফীতি যত বেশি হবে বাণিজ্যিক ব্যাংকগুলোই অর্থাৎ ঋণদাতারাই ক্ষতিগ্রস্ত হবে, ঋণ গ্রহীতাই লাভবান হবে। আচ্ছা আমি বলছি যে স্যার ঋণদাতা তো স্যার মানে মানুষ না তাই না? মানে এর স্যার এটা বাণিজ্যিক ব্যাংক মানুষও হতে পারে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, তারপরে হলো যে বিভিন্ন ব্যক্তিও হতে পারে। অর্থের যে খরচা চাহিদা আছে, সুদের হারে যারা বিজনেস করে, যে কাউকে 1 লাখ টাকা ধার দিল 6 মাসের জন্য, যে প্রতি মাসে এত টাকা সুদ দিতে হবে বা এত টাকা লাভ দিতে হবে, ধার দিয়ে লাভের বিজনেস করে যে সুদের ব্যবসায়ীরা, এরাও যে কেউ যে ঋণ দোক না কেন ঋণদাতা। এরপরে কোনটা বলছিল? এবং 30। তো এই যে এটি কি ফিশারের অর্থের পরিমাণের সাথে প্রাসঙ্গিক? তো ভূমি অক্ষে কি দেওয়া আছে? প্রাইস লেভেল দেওয়া আছে, মানে দাম স্তর দেওয়া আছে, আর লম্ব অক্ষে অর্থের মূল্য দেওয়া আছে। তাহলে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা কি? বিপরীত। তাহলে দাম স্তরের সাথে যে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, এটা কার তত্ত্ব? ফিশারের তত্ত্ব। তো ফিশারের তত্ত্বটা ব্যাখ্যা করে দেব, হয়ে গেল। অবশ্যই ফিশারের তত্ত্বের সাথে প্রাসঙ্গিক। কেন? ফিশারের তত্ত্বে আগে অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্কটা ব্যাখ্যা করতে হবে, তারপরে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। এটা তো ফিশারেরই তত্ত্ব। এবার বলছে VM1 থেকে VM2 তে পরিবর্তনের ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে? তাহলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে? VM1 থেকে VM2, তার মানে অর্থের মূল্য কি কমে গেল। তো অর্থের মূল্য যদি কমে যায় তাহলে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে? অর্থের মূল্য কমে যাওয়া মানে কি? দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া। দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া মানে কি? সকল ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হওয়া, দেশের সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, উৎপাদন কমে যাওয়া, অর্থের মূল্য কমে যাওয়া। তার মানে কি? বৈদেশিক বিনিময় হারে হ্রাস পাওয়া, বিভিন্ন দেশের টাকার সাথে আমাদের দেশের টাকার বিনিময়টা কি অনেক বেশি বেড়ে যাওয়া। তো এইভাবে অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমরা যখন আমাদের দেশে যখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে, অর্থের মূল্য কমে যাবে, তখন আমরা যখন আমদানি করব বাইরের দেশে, তো আমদানির ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে পূর্বের চেয়ে বেশি পরিমাণ টাকা দিতে হবে। অর্থের মূল্য কমে যাওয়া মানে কি? ডলারের সাথে এক্সচেঞ্জ রেটটা বেড়ে যাওয়া। $1 জন্য এখন 125 টাকা দিতে হয়, আর যদি টাকার মূল্য আরো কমে যায় তাহলে $1 জন্য 150 টাকা দিতে হবে। তার মানে কি? তখন আমদানির জন্য যেখানে আমি আগে 125 টাকা দিয়ে যে দ্রব্যটা আমদানি করতাম, ওটা এখন 150 টাকা দিয়ে আমদানি করতে হবে। তাহলে এমনিই তো দেশে মুদ্রাস্ফীতি চলতেছে, তাতে আমাকে আবার বেশি পরিমাণ টাকা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হচ্ছে, আবার দাম বেড়ে যাচ্ছে। ওই দ্রব্যটা যখন এনে বাজারে বিক্রি করব, তখন আবার আরো বেশি দামে বিক্রি করতে হবে। তার মানে তখন 2 ধাপে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। অর্থের মূল্য কমে গেলে আরো বেশি পরিমাণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। আমদানি খরচ পূর্বের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়, এজন্য দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তো এই জন্য বলছে যে অর্থের মূল্য যদি বেড়ে যায় তাহলে অর্থনীতিতে কি প্রভাব পড়ে। অর্থের মূল্য কমে গেলে, তাহলে অর্থের মূল্য কমে গেলে সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, আমদানি ব্যয় পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যায়, ফলে দ্রব্য সামগ্রীর দাম আরো এক স্তর বৃদ্ধি পায়। এতে সাধারণ মানুষের জনজীবন, সাধারণ মানুষ সহ দেশের সকল ক্ষেত্রে তখন বিনিয়োগের পরিমাণে কিন্তু হ্রাস পাবে। অর্থের মূল্য যত কমবে, বিনিয়োগের পরিমাণও তত হ্রাস পাবে। তো দেশে বিনিয়োগের পরিমাণ হ্রাস পাবে, তারপরে বিনিময় হার হ্রাস পাবে, আমদানি ব্যয় বৃদ্ধি পাবে, মানুষের কর্মসংস্থান কমবে, বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে, মানুষের আয় কমবে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। এগুলো দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এগুলো তোমরা জাস্ট সাজায় একটার পর একটা ব্যাখ্যা করবা, কিভাবে এই অর্থের মূল্য হ্রাস পেলে দেশের অর্থনীতির যে চলকগুলো আছে এগুলো কিভাবে প্রভাবিত হয়, সাধারণ মানুষের আয় ক্রয় ক্ষমতা কিভাবে প্রভাবিত হয়, বিনিয়োগ কিভাবে প্রভাবিত হয়, বিনিময় হার কিভাবে প্রভাবিত হয়, আমদানির ক্ষেত্রে কি প্রভাব পড়ে, কর্মসংস্থানের ক্ষেত্রে কি প্রভাব পড়ে, এগুলো পয়েন্ট টু পয়েন্ট আকারে লিখে দেওয়া হয়ে গেল। স্যার আমি চাই আমি চাই প্রতিটা অধ্যায়ে সিকিউ ক্লাসগুলো আপনি আপলোড করবেন। সিকিউ আচ্ছা, সিকিউ এর নোট, জি স্যার। সিকিউ গুলো সম্পূর্ণ দিতে হবে সব। জি স্যার, সব ক্লাসগুলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেব। তোমরা প্রথম পত্রের 2টো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমরা 21 তারিখে পরীক্ষা দাও, 21 তারিখে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, 21 তারিখে আমি প্রশ্ন রেডি করে রাখবো, আপলোড দিয়ে দিব।